কালো গোধূলি সন্ধ্যায় সেদিন আকাশে খুব কালো মেঘ ছিল। সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসলো। এমন সময় আমি আমার শ্বশুরের জন্য রান্না বান্না করে তার খাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি করছিলাম। শাশুড়ি এদিকে বেঁচে নেই, আমার স্বামীটাও, সেটা তোমাদের পরেই বলছি। কিন্তু শ্বশুর আমাকে তাড়াহুড়ো করে রান্নার কাজে ব্যস্ত করে রাখলো। বলছে, বৌমা আমার খুব খিদে পেয়েছে। আমি তাড়াহুড়ো করে রান্না সেরে না উঠতেই সন্ধ্যা একদম ঘনিয়ে আসলো। মনে হচ্ছে খুব ঘন বৃষ্টি নামবে। এরপরে আমি তাড়াহুড়ো করে কলসটা কাঁকে নিয়ে টিউবওয়েলের উপরে যাই। কলসটা ভরতেই ধপাস করে আমি উঠোনের এক পাশে পড়ে যাই। ভরা কলস কাঁখে নিয়ে যখন পড়ে গেছি, শ্বশুর ওরুম থেকেই আমাকে বলছিল, বোমা তুমি পড়ে গেছো নাকি, এত জোর আওয়াজ? আমি ওই সময় বলছিলাম, হ্যাঁ বাবা, বড় ব্যথা পেয়েছে, কোমরে বড় চোট লেগেছে। বড় কলস কাঁকে নিয়ে টিউবওয়েলের উপর থেকে ঘরে ফিরতেই পা ফসকে পড়ে গেছি। তাছাড়া বাবা আমি খুব তাড়াহুড়ো করছিলাম, আকাশে কালো মেঘ, ঘন বৃষ্টি নামবে, খুব ঝোড়ো হওয়া বইবে এমন সম্ভাবনা। এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে উঠতে পারলেই আমি মনে হয় এক পেঁচা বেঁচে যাই। শ্বশুর বলল, তার কি দরকার, দেখি দেখি কোথায় লেগেছে তোমার? আমি তখন বললাম, আমার তো লেগেছে কোমরে, ভীষণ চোট পেয়েছি বাবা। কি যে করি, আমি তো উঠতে পারছি না। দাঁড়িয়ে আছেন কেন ওভাবে? একটু ধরুন না হাতটা আগিয়ে দিয়ে, আমি একটু উঠি। শ্বশুর তাড়াহুড়ো করে আমার কাছে এগিয়ে আসলো, বলল, বৌমা তুমি আমাকে ধরে আস্তে আস্তে দাঁড়া হওয়ার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। তখন আমি শ্বশুরের হাতটা ধরে আস্তে আস্তে করে ওঠার চেষ্টা করলাম। কোনো রকম হামাগুড়ি দিয়ে উঠে উঠোনের জায়গায় এক পা দুপা করে হাঁটাহাঁটি করার চেষ্টা করলাম। দেখি কোমরটা সোজা হচ্ছিল না, ভীষণ যন্ত্রণা হচ্ছিল। শ্বশুরকে বললাম, বাবা আপনি এক কাজ করুন, কলসটা পড়ে গেছে তাতে কি হয়েছে, আপনি আমাকে ধরে কোনোরকম করে ওই ঘরের বিছানা অবধি পৌঁছে দিন, আমি যে আর পা ফেলে উঠতে পারবো না। শ্বশুর বলল, আচ্ছা বৌমা তুমি আসো, আমার হাত ধরে চলো, তোমাকে আমি ঘরে রেখে আসি। তারপরে শ্বশুর আমাকে ঘরে নিয়ে এসে বিছনাতে বিশ্রামের জন্য শুয়ে দিল আর বলল, বৌমা তুমি এখানে একটু আরাম করো, আমি কলসটা কোনোরকম আধা কলস ভরে অমনি নিয়ে আসবো, খাওয়া দাওয়া পরে হবে। আমি কি তোমার জন্য ডাক্তার ডাকতে যাব? আমি বললাম, না বাবা, এখন এই জন্য ডাক্তার ডাকতে হবে না, তার চেয়ে বরং দেখুন ওইখানে মালিশ আছে, ওই মালিশটা নিয়ে এসে আপনি যদি আমার এই ক্ষতস্থানে একটু কোনো রকম করে দেন না বাবা, একটু মালিশ করে ব্যথাটা তাহলে কমে যাবে। শ্বশুর যেন খুব খুশি হলো এ কথা বলতেই। শ্বশুর ওখান থেকে মালিশের কৌটোটা নিয়ে এসে আমার ক্ষত স্থানে, ব্যথা স্থানে সুন্দর করে আলতোভাবে একটু মাসাজ করে দিল, মালিশ করে দিল। ভীষণ আরাম পাচ্ছিলাম। আর বললাম, বাবা আপনার হাতটা যদি একটু গরম সেক দিয়ে এখানে মালিশ করতেন তাহলে ব্যথাটা খুব দ্রুতই সেরে যেত, তা না হলে যে আমি আপনার সেবা যত্ন করতে পারবো না। তো বন্ধুরা, আমি গল্পের কোনোরকম একটু সারাংশ তোমাদের বলছি। তো তোমাদের কাছে গল্প বলার আগে একটাই রিকোয়েস্ট, এই নতুন চ্যানেল থেকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা দেখার অন্যকে সুযোগ করে দাও। যে চলো দেরি না করে শ্বশুরের সাথে পরবর্তীতে কি ঘটেছিল এবং আমার স্বামী মারা যাওয়ার পরে শ্বশুর আমার বাবার বাড়ি থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসলো, এদিকে আমার শাশুড়িও বেঁচে ছিল না, সব মিলে কি হয়েছিল আজকে এটাই তোমাদের জন্য আমি নিয়ে আসছি বিনোদন দেওয়ার জন্য। তো তোমরা গল্পটা সম্পূর্ণ ওয়াচ করবে, তাহলে খুবই বিনোদন পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তারপরে শ্বশুর আমাকে ক্ষতস্থানে সুন্দর করে গরম হাতে মালিশ করতে করতে এক পর্যায়ে বলছে, বৌমা কতদিন কাউকে সেবা যত্ন করিনি, তোমাকে সেবা যত্ন করতে আমার ভীষণ ভালো লাগে, তুমি তো মেয়ের মতোই। আমি বললাম, তা তো বটেই, কিন্তু আমার একটা কোলের সন্তানও নেই, তাকে বলবো? আমার বাবাটা গরিব বলে আপনার ছেলে মারা যাওয়ার পরেও
বর বাড়িতে গিয়ে টেকসইতে পারলাম না। বাবা আমাকে কোথায় বিয়ে দেবে? আপনি আমার পুরো জীবনের দায়িত্বটা নিয়ে আবারও নিয়ে আসলেন। শাশুড়িও বেঁচে নেই, দুটো ননদ ছিল, তাদেরও বিয়ে দিয়ে দিয়েছেন। আপনার আর একটা ছেলে নেই যে তার সাথে ধরে হয়তো জীবনটা পার করে দেব। কিভাবে আমি জীবনটা পার করব বলুন তো বাবা? তখন শ্বশুর বলল, বৌমা, আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি সারাটা জীবন আমি যে কয়টা দিন বেঁচে থাকি তোমার হেল্লা হয়ে থাকব, তবে আমার তো এখন বয়স হয়ে গেছে, আর কত, তবে যে দুদিন বেঁচে আছি খুব খেয়াল রাখবো তোমার। আর বাকি জীবনটা আমার যে অর্থ সম্পদ আছে আমি সব কিছু তোমার নামে একদম লিখে যাব। তুমি পুরো জীবনটা এটার উপরে চলতে পারবে, না হলে তোমার জন্য একটা ব্যবস্থা করে যাব আমি, তুমি চিন্তা করো না। কিন্তু দেখো, তুমি যে তোমার বাবার বাড়িতে চলে গেছিলে, তোমার বাবা দিন আনে তো দিন খায়, নুন আনতে পান্তা ফুরোই। তোমার বাবা তোমার মতো এরকম যুবতী সুন্দরী মেয়েকে আবার কোথায় গুছিয়ে দেবে? বড্ড মায়া হলো। আজ এতটা বছর তুমি আমাদের সংসারে আসছো, তোমার ঘরে একটা সন্তানও হলো না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার একটা মাত্র ছেলে, সেও মারা গেল। তোমার মায়া ছাড়তে পারেনি, তোমার শাশুড়িও বেঁচে নেই। একটাবার কি ভেবে দেখে যাবো মা, তুমি যদি তোমার বাবার বাড়িতে থেকে যেতে, যদি না আসতে, তাহলে এই সংসারে আমাকে কে দেখত? আমার কি এখন বিবাহ করার সময়? এখন তো সে সময় নেই। তাহলে আমার কি হতো? আমার এই অর্থ সম্পদ কে খাবে? তখন আমি বললাম, বাবা, আসলে আমারও তো দুর্ভাগ্যের কপাল। আমিও গরিব ঘরে জন্মেছিলাম। আমার বাবা গরিব বলে আসলে আমার ঠিকঠাক মতো ছোটবেলার থেকে ভরণ পোষণ বা সব কিছু পূরণ করে আসতে পারিনি। শুধু চেহারা সুরতি সুন্দর বলে আপনার বাড়িতে হয়তো পুত্রবধূ হয়ে আসার সুযোগ হয়েছিল। কিন্তু এখন চিন্তা করছি আপনারও বয়সকাল, তাছাড়া আমারও যৌবন বয়স, যুবতীকাল, মাত্র আমার জীবনটা শুরুতেই যেন আমার জীবনে কালো মেঘ নেমে আসলো। আপনার ছেলেটা আমার ছেলে চলে গেল। ভাবছি আমি আমার নিয়ে, আবার আপনাকে নিয়েও ভাবছি, বলুন তো কী করে যে? তখন শ্বশুরমশাই বলল, অত শত বুঝি না, তুমি কি আমার রক্তের সম্পর্কে কেউ? আমি বললাম, না বাবা, একদম না। আপনার ছেলের সূত্র ধরে আপনি আমার শ্বশুর, আর আপনার ছেলে তো মারা গেছে। আমি চলে গেলেই আপনার কাছ থেকে কালকেই পর হয়ে যাব। তখন শ্বশুর বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছো বৌমা, তুমি আমার রক্তের কেউ না। আর এদিকে আমার ছেলে তো বেঁচে নেই, ছেলে মারা গেছে। তাহলে আর কিসের শ্বশুর, কিসের পুত্রবধূ? চাইলে কিন্তু যেহেতু জীবনটা সামনে তোমার পড়ে রয়েছে, তোমার জীবনের সুবিধা অসুবিধার জন্যই বলছি কথাটা, কিছু মনে করো না। যদি তুমি চাও, তাহলে তুমি আমার সেবা যত্নে নিয়োজিত হইতে পারো। যতদিন আমি বেঁচে থাকি তুমি আমার দায়িত্ব নিয়ে নাও। কথাটা কি তোমাকে বোঝাইতে পারছি? আমি শ্বশুরের কথায় মৃদু মৃদু হেসে বুঝতে পারলাম বেটা কি বলতে চাইছে। মুখ নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বাবা বলুন তো? তখন শ্বশুর বলল, কি করবো তুমি দেখো চিন্তা করে কি করবা। এমন তো না যে আমার ছেলের ঘরে সন্তানাদি হয়েছিল, তাও তো না। জাস্ট তুমি একা। তুমি আমার বাড়ি থেকে যদি তোমার বাবার বাড়িতে চলে যাও, তাহলে তুমি এই মুহূর্তে থেকেই আমার কাছে একদম অপরিচিত। আর এখানে যদি থাকতেই চাও, নতুন করে সম্পর্ক তৈরি করে নাও। আমার সেবা যত্ন কোন সম্পর্কে করলে তোমারও ভালো হবে। তাছাড়া আমি এখনও যতটুকু আছি মোটামুটি বেশ চলতে পারি, নিজের পায়ে বর করে বা তোমাকে কিছুটা দিন সামলিয়ে নিতে পারবো, এতটুকু আত্মবিশ্বাস আমার মধ্যে আছে। তখন আমি হেসে দিয়ে বললাম, তাই নাকি? তাহলে তো চিন্তাই নেই, এত চিন্তা করছে কিসের? তো বলুন তো কি করা যায়? তখন বড় বেটা বলল, তাহলে এক কাজ করে না হয়, সমাজের কে কি বলবে, কোথা থেকে কি হলো, ওটা দেখার কিছু না। আমি চাকরির থেকে রিটায়ার্ড, পেনশনের টাকায় আমার বেশ ভালো চলে। আমি তাছাড়া বেশ সম্পদও করেছি। এই সম্পূর্ণটা তোমার নামে বিয়ের কামিনে আমি লিখে দিতে চাই, সম্পূর্ণ কিছু। কারণ আমি আর কত সময়, কিন্তু যে দুদিন এই দুনিয়ার পরে হায়াতে বেঁচে থাকি, আমি যেন
তোমার মতো সুন্দরী মেয়ের সেবা যত্ন পেয়ে তারপরে দুনিয়া থেকে যায়, তবে মরেও শান্তি পাবো। তুমি কি বলো? আমি তখন চিন্তা করলাম, এ কোলে ও কোলে আমার তো কিছুই নেই। দুর্ভাগ্য নিয়ে আমি জন্মেছিলাম। শ্বশুর বাড়িতে এসে স্বামীকে হারলাম, শাশুড়িও বেঁচে নেই, ননদ নেই, দেবর নেই। আধা বয়সী শ্বশুর আমার, বাড়িতে একলা। সে বেটাও আবার শ্বশুর সম্পর্কটা মুছে দিতে চায়, নতুন করে জীবনটা গড়তে চায়। আমার উপরে ছেড়ে দিল, আমি কি করব? বড় চিন্তার বিষয়। তার কাছ থেকে তবু 2টা দিন আমি সময় চেয়ে নিলাম একটু ভাবনার জন্য। বড় বেটা বলল, আচ্ছা, একটু সময় সুযোগ নিয়ে একটা ডিসিশন নাও, দেখবে ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হবে, আর আমিও একটু শান্তিতে দুনিয়া থেকে যেতে পারবো। সবাই তো চলেই গেল। তখন আমি আসলে তার মায়ায় পড়ে যাই, তারা এই আবেগপূর্ণ কথা আর এত কিছু। তাছাড়া আমি একটা গরিব মেয়ে, আমার বাবার ঘরে আবার খুব অবনতন জায়গা নেই। সেও আমার কর্তা সম্বাদ সব মিলে চিন্তা ভাবনা করে 2 দিন পরে তাকে আমি আমার ডিসিশনটা জানিয়ে দিলাম। বললাম, বাবা, আজকের থেকে আর নয়, আজকের থেকে এই সম্পর্কটা আপনি যেদিকে মোড় নেবেন আমি সেদিকেই যাব। বাস্তব বড় কঠিন, তাই বাস্তবটাকে মোকাবেলা করে আপনাকে আর আমাকে চলতে হবে। আসলে শুধু কি তাই? পেটে ভাতে তো আর জীবন চলে না। আমি একটা যুবতী মেয়ে, নতুন বউ এবারের হয়ে আসছিলাম, সব তো ধুয়ে মুছে গেল। আপনি তো আর আমার আপন কেউ না। সম্পর্কের বাঁধনে ধরতে গেলে আপনি আমার পর। যেহেতু আমার স্বামী চলে গেছে, তাই আপনি যেহেতু আমাকে নতুন জীবন দান করতে চাচ্ছেন, আপনি যা ইচ্ছা তা করুন, আমি রাজি আছি। তখন বড় বেটা বলল, তাই নাকি? তাহলে আর দেরি কেন? এদিকে আসো, আজকে আমি তোমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তুমি একটু সাজুগুজু করো তো, দেখি তোমাকে কেমন লাগে। সেই আমার মনে পড়ে না কবে, মানে সেই শৈশবের কথা একটু মনে পড়ে গেল। তোমার শাশুড়িকে মানে এই যুবতী বয়সে এত রূপসজ্জায় দেখেছিলাম, তারপরে এই মনের যেন একদম মরিচা ধরে গেছে। আর এরকম ইচ্ছে জাগে না। আজকে তোমার কথায় তোমার এই সুন্দরী চেহারা আর সব মিলে তোমাকে নতুন করে আমাকে নতুন চোখে দেখতে ইচ্ছে করছে। আমি তখন বললাম, ঠিক আছে, কী কিনে নিয়ে আসবেন, নিয়ে আসুন। বাবা, সে দেখে কথা বলতেই শহরে গিয়ে আমার জন্য কি দামি শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ আর কত হরেক রকমের সাজসজ্জা করার জন্য দামি দামি কসমেটিক্স, যেটা আজকাল নতুন বেহুরা ব্যবহার করে, উনি এইভাবে হাত ধরে কিনে নিয়ে আমার হাতে ধরিয়ে বলল, তুমি আজকে মনের মতো করে রূপসজ্জা করবে, সাজুগুজু করবে, আমাকে একটু দেখাবে। আমি ঠিক তাই করলাম। তখন প্রায় রাত 11টা বেজে গেছিল। তার সাথে কথা বলতে বলতে সেজে গুজে তার সামনে এসে যখন আমি দাঁড় হলাম, সে আমাকে দেখে এক দৃষ্টিতে চেয়ে থাকলো আমার মুখের দিকে পুরো 10 মিনিট, আর বলছিল, আমি জন্য এক রাজকন্যার দিকে চেয়ে আছি, জন্য এক আকাশের থেকে পড়ে নেমে এসছে। এত সুন্দর তোমার চেহারা স্রোত, কি মাথায় লম্বা কেশ, কত সুন্দর মসৃণ তোমার মুখখানা, লাবণ্যময় মায়া ভরা তোমার মুখের মধ্যে, কত সুন্দর না তুমি। সৃষ্টিকর্তা তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, তোমার রূপের তারিফ করতে হয়। শোনো, আর দেরি নয়, তাহলে তোমার আর আমার কথায় একমত তো? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই একমত। তবে আজকের থেকে তুমিও আমাকে নাম ধরে ডাকবে, আর বৌমা নয়, যেহেতু আমরা সম্পর্কটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে বাঁচতে যাচ্ছি। তখন উনি বলল, ঠিক আছে, তুমিও আর আমাকে আগের সম্পর্কে ডেকো না, এখন থেকে তুমিও আমাকে যে সম্পর্কটা আমরা আসলে যেতে যাচ্ছি সেভাবেই ডাক দিবে। এরপরে মানে খুব ঘরোয়া পরিবেশে কাজে ডেকে বিয়ে শাদী করে ফেললাম। আসলে জীবনের সাথে এটাকে মেনে নিলাম। বয়স হয়েছে, বৃদ্ধকালে কি হয়েছে তাতে? তারও তো সেবা যত্নের প্রয়োজন, যাতে আমি স্বাধীনভাবে তার যেমন খুশি সেভাবে যেন আমি আপ্যায়ন করতে পারি। সেও যাতে আমার কাছে মুখ গুমরা হয়ে না থাকে, তার সব কথা খুলে বলে মনের কাছে যেন সে তৃপ্তি পায় বা ভালো লাগে। স্বাধীনভাবে সংসার করতে লাগলাম। দেখি
সে আমার সাথে এইভাবে এই বয়সে যেভাবে চলে, আমি যেন একটা যুবক ছেলের কাছ থেকে এইভাবে জীবন দিনগুলো আশা করছিলাম না। তার মনের মধ্যে যে রোমান্টিকতা আর যতগুলো শখ, তার যে ইচ্ছে, আমি সব পূরণ করতাম। সে আমাকে যথেষ্ট কেয়ার করতো, খুব ভালোবাসতো। এই বয়সে বিয়ে 5টা বছর আমার পার হয়ে গেছিল আগের জীবনে, কিন্তু সন্তানাদি হয়েছিল না, কে জানি কেন। কিন্তু এখানে সংসার করতে গিয়ে এর সাথে আমার মানে 1টা বছর নাই যেতে আমার গর্ভে সন্তান আসলো। আমি মা হলাম। হালাল স্বামীর ঘরে আমি একজন হালাল স্ত্রী। আমি এক সন্তানের মা হলাম। বড্ড আনন্দ হলো, যেন নতুন করে আমি দিন সময় পার করছি। জীবনটা কেমন উলট পালট হয়ে গেল, ভাগ্যের কি নির্মম পরিহাস। আসলাম কি নিয়ে, কি আশা করছিলাম, আর কীভাবে আমার জীবনটা উল্টে গিয়ে নতুন করে কীভাবে আবার বাঁচতে লাগলাম। তারপরে হঠাৎ করে আমাকে বলল, শোনো বউ, এখন আর এখানে থাকা যাবে না, চলো শহরে আমরা ওই আমাদের একটা যে পুরনো বাড়ি আছে, ওখানে ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দেছে, ওই বাড়িতে গিয়ে উঠি। কারণ এটা গ্রাম বাড়ি, এখানে তোমার আর আমার এই যাবজ্জীবন সংসার করা আর মানুষের দুটো কথার সম্মুখীন না হওয়ার চেয়ে মনে হয় পুরনো বাড়িতে যে বাস করাটাই ভালো। আমি বললাম, তাহলে তুমি তাই করো, তোমার যেহেতু আছে, তুমি কেন গ্রাম বাড়িতে পড়ে আসো? তখন আমার হাজব্যান্ড বলল, দেখো বউ, আসলে এই গ্রাম বাড়ির এই ন্যাচারাল পরিবেশ, তাছাড়া এটা আমার বাবার ভিটা, এই ভিটার একটা মায়া আমি আটকে পড়ছি। এই সবুজ গাছগাছালি, কি সুন্দর আকাশ, পাশে নদী, সব মিলে ন্যাচারাল পরিবেশ থেকে আমার শহরের ওই অমুক্ত বাতাসে যেতে মনে কয় না। কিন্তু তোমাকে নিয়ে সংসার করতেও না আমার শহরের ওই পুরনো বিল্ডিং বাড়িতেই যেতে হবে। তারপরে আমরা গ্রামের এই কাঁচা বাড়ি থেকে বিল্ডিং বাড়িতে চলে গেলাম। এখানে আমার উঠোন ঝাড়ু দিতে হতো, কলসে কাঙ্কি করে পানি ভরতে হতো, আর ওখানে কি সুন্দর সুইচ দিলেই পারে ট্যাপে পানি, কত সুন্দর পায়ের ট্যাঙ্কার বসানো, কমপ্লিট একটা বাড়ি বাসা। ভাড়াটিয়ারা থাকতো, ওখান থেকে ভাড়া তুলে তুলে আমার স্বামী খেত। আমার স্বামীর পেনশনের টাকায় মোটামুটি আমাদের খুব ভালো চলতো। তাছাড়া তার সারা জীবনের সঞ্চিত যে সম্পদ, সে পুরো 3 ভাগ আমার নামে লিখেই দিছে অলরেডি। দলিলটা হাতে ধরাই দিছে, বলছে আমার কখন কি হয় যাতে ভবিষ্যতে তুমি এইটার উপর দাঁড়িয়েই থাকতে পারো। আর তাছাড়া 2-3টা সন্তান যদি আমাদের ঘরে হয়, সেটা ধরে তুমি বাকি জীবনটা পার করে দিতে পারবে না? তখন আমি বললাম, হ্যাঁ, তাহলে তার কিছু লাগেই না, কারণ ঘরে প্রদীপ জ্বালানোর মতো একজন যদি থাকে তাহলে তার কে লাগে। আর বিয়ের স্বাদ কী জিনিস সেটা তো বুঝেই গেলাম। বেশ হয়েছে, এ বলে তার সাথে সংসার করতে করতে সত্যি আগামী আরও 5 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন আমি সত্যি 3টে সন্তানের মা হয়ে গেলাম। একটা মেয়ে আর 2টা ছেলে। ওদের স্কুলে ভর্তি করে দিলাম, সুন্দরভাবে পড়াশোনা করতে লাগলো। আর আমিও যেন একটু চিন্তামুক্ত হলাম। আমার চেহারা স্রোত যেন ক্রমেই আরও রাজকন্যার মতো হতে লাগলো। কারণ পুরোনো দিনের চিন্তাভাবনার মধ্যে আর আজকের দিনের মধ্যে অনেক ব্যবধান। আমি খুব ভালো দিনকাল কাটাচ্ছিলাম। আর আমার স্বামী, সে বৃদ্ধ হলো, আমার খুব টেক কেয়ার করতো। কে তাকে বৃদ্ধ বলে? আমি একটা যুবতী বউ, আর তার সাথে আমার বয়সের অনেক ব্যবধান। অথচ সে সংসার জীবনে আমাকে কী যে তৃপ্তি দিত, মানে ঘুরতে নিয়ে যেত, ওই 5 রাস্তার মোড়ে সন্ধ্যা হলে ফুচকা খাওয়াতে নিয়ে যেত। তার মনের মধ্যে থেকে সেই যুবক বয়সের যে রোমান্টিকতা ভাব, সেটা এখনও যায়নি। কত ভালো লাগতো আমার। তারপরে এক পর্যায়ে এইভাবে সুখের সাগরে আমি দিন কাটাচ্ছিলাম। কত সুন্দর পরিবেশ, ছেলে মেয়ে। কিন্তু বন্ধুরা, সে আমাকে কোনো রাত্রেই মিস করতো না, খুব ভালোবাসতো। আর এই জন্যই 5 বছরের মাথায় আমি 3টা সন্তানের মা হয়েছিলাম। আমার স্বামীর দম আছে বটে, আর খুব কেয়ার করতো। তার শখের যখন যেতে ইচ্ছা হতো আমাকে কেনাকাটা করে দিত। মার্কেট করতে খুব হাতটা ছিল তার, আর খুব ভালো খাবার খেত। সব মিলে আমি খুব সুখেই ছিলাম। তো বন্ধুরা, আসলে গরিবের ঘরে জন্মে বাবা ঠিকঠাক মতো
আমাকে বিয়ে দিতে পারতো কি না পারতো জানি না। ছোটোবেলা থেকেই আমার চেহারা স্রোত খুব সুন্দর ছিল, আমি রূপবতী ছিলাম, যার কারণে এই ধনী পরিবারে এক বাপের এক ছেলে তার সাথে আমার বিয়ে হয়েছিল। কিন্তু আমি যখন ঘর ফেরত হতে গেছিলাম ঠিক ওই সময়ে আমার বাবার আর ক্ষমতা ছিল না আমাকে হারটা ছেলে দেখে বা যৌতুক বা এটা সেটা দিয়ে বিয়ে দেওয়ার। জীবনটা কোথায় দাঁড়াতো যদি উনি আমাকে আজকে এই পরিবর্তনটা না নিয়ে আসতে দিত। আজকে আমার জীবনটা নতুন করে বাঁচতে বা সমস্ত কিছু আগামী দিনে সহযোগিতা করার মূলে এই বৃদ্ধ ব্যক্তিটা তাকেই জীবনে স্বামী হিসাবে মেনে নিয়ে সংসার করতে গিয়ে মনে সে একটা সৎ কাজ করছে, ভালো কাজই করছে। আর আমার মনে হয় আমিও তাকে এই বৃদ্ধ বয়সের সেবা যত্নে নিয়ে থেকে একটা পুণ্যের কাজ করছি, কারণ তাকে তো দেখাশোনা করার মতো এই দুনিয়ায় কেউ ছিল না। বৃদ্ধ বউটা চলে গেছে, ছেলেটা চলে গেছে, তার দুটা মেয়ে ছিল, তাদেরও বিয়ে সাথে হয়ে গেছে ভালো জায়গায়। তারা বছরে অন্তর একদিন আসলেও আসে, না আসলে না আসে। এখন আমিই তার সব আর সেই আমার সব। এইভাবে জীবনটা পার করে দিলাম। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজকে তোমাদের কাছে কেমন লেগেছে? যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার চেনা অজানা মানুষের কাছে এই ভিডিওটা দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর সে আরও সুন্দর আকর্ষণীয় গল্প নিয়ে এসে তোমাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব এবং চেষ্টা করব সুন্দরভাবে বিনোদন দেওয়ার। তো আজ এ পর্যন্তই রাখছি, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে। বাই বাই।